শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে রিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সরকার 4 মাস অতিক্রম করতে চলেছে। এরই মধ্যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সংসদে এবং সংসদের বাইরে যুক্তি পাল্টা যুক্তি চলছে। গণতন্ত্রের এটি হয়তো সৌন্দর্য, কিন্তু এই বিরোধী দলের বিরোধিতা কতটা বিরোধিতার জন্য বিরোধিতা, এর মধ্যে কতটা যৌক্তিকতা রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে, নানাজনে প্রশ্ন করছে। বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নানা রকম ইতিবাচক কর্মকাণ্ড বিরোধী দল সেভাবে হয়তো অ্যাড্রেস করছে না। আবার বিরোধী দল বলছে যে এই 4 মাসেই সরকার যেই ইঙ্গিত দিচ্ছে তা কোনো অবস্থাতেই খুব সুখকর নয়। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি বিরোধিতার জন্যই বিরোধিতা নাকি যৌক্তিকতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব শরীফউদ্দিন জুয়েল, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এবং আহ্বায়ক যুবদল ঢাকা। রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের কাছে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। প্রধানমন্ত্রীর চীন সফর বিনিয়োগ, অবকাঠামো এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা খাত। সামরিক সক্ষমতা বাড়ানোর মোক্ষম সময় বলছেন বিশ্লেষকরা। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন শেষে বেইজিং প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দ্বিপাক্ষিক বৈঠক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে। করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার সহ 16টি ব্যবসা খাত। সংসদে অর্থমন্ত্রী। চিনিকল সহ লোকসানি কারখানায় উৎপাদন করা হবে বিকল্প পণ্য। বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে অপরাধের প্রায় 40% জন্য দায়ী কিশোর গ্যাং। তথ্য ডিএমপির। রাজনৈতিক আশ্রয়দাতা ও বড় ভাইদেরও আইনের আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশু সহ 9 জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা। বিজিবির বাধা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন। এবং ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের খেলা। ইনজুরি কাটিয়ে মাঠে নামছে নেইমার। স্বস্তিতে সেলেসাও শিবিরে। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হুমায়রা নূর, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় বিরোধিতার জন্য বিরোধিতা নাকি যৌক্তিকতা। বলা হচ্ছে সরকারের নানা কার্যক্রম রয়েছে, এর মধ্যে হয়তো বেশ কিছু যেমন আলোচিত আছে, সমালোচিত আছে, আবার বেশ কিছু জিনিসে হয়তো আপনারা ইতিবাচকভাবেও দেখতে পারতেন, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সংসদে এবং সংসদের বাইরে 4 মাস তো খুব বেশি সময় নয়। এই সময়ের মধ্যে এসে যখন বলা হয় যে সরকার টিকে থাকতে পারবে না, সরকারকে, যেমন গতকালকে আপনাদের দলের নাহিদ ইসলাম উনি বলেছেন, বিরোধী দলীয় যে উপনেতা, উনি বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমানভাবে লড়াই করবে। আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের বিরুদ্ধেই সমানভাবে লড়াই করবে। মানে এই বিষয়টি কিভাবে দেখছেন, বা কেন এরকম বলছেন, কেন এতটা অসহিষ্ণু হয়ে যাচ্ছেন বলছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, সরকার পতনের কথা, সরকারকে তাদের ক্ষমতা কাঠামোতে টিকে থাকতে না পারার কথা, আওয়ামী লীগের সাথে তুলনা করা, সব কিছু শুনতেই আপনাদের অনেক শ্রুতি কটু লাগতে পারে, কিন্তু এই যে যারা এতগুলো তাজা প্রাণ ঝরে যেতে দেখেছে, ঝরে যাওয়া মানে কিন্তু শুধু মৃত্যু নয়, এই যেই ভাইরা বোনরা যাদের অঙ্গহানি হয়েছে, যারা অনেকেই আর কখনো নিজের চোখে দেখতে পাবে না, তারা তো তাদের সাথে আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে। এই নাহিদ নিজে ভুক্তভোগী, উনি নিজের চোখে দেখেছেন কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে মানে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। এই যে দগদগে কষ্টের অনুভূতি, এটা তো এখনো যায় নাই, তাই না? এখন
এই সরকারের কাছে আমরা কি কি আশা করেছিলাম? বেসিক হচ্ছে যে সংস্কারের যেই সম্ভাবনা তৈরি হয়েছিল, যেইটার কমিটমেন্ট নিয়ে, যেই একদফা কমিটমেন্ট ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর পতন হবে, সেই কমিটমেন্টটা একটা নির্বাচিত সরকার এসে যেই কমিটমেন্টের সাথে এসেছে সেই কমিটমেন্টটা ফুলফিল করবে। যখন সেই কমিটমেন্ট থেকে সরে এসে কথার পরিবর্তন করে, তখন আস্থাহীনতার তৈরি হয়, তখন ওই আওয়ামী লীগের সাথে তুলনাটা অটোমেটিক চলে আসে। কারণ এই ফ্যাসিবাদী কাঠামোটা যারা তৈরি করেছিল, তাদের কাঠামো জিইয়ে রাখতে যারা চেষ্টা করে, তাদের সাথে তাদের স্বাভাবিকভাবেই একটা তুলনা চলে আসে। আপনি দেখেন, একদম ছোট করে যদি আমি বলি যে আপনি এখন প্রশ্ন করতে পারেন, ভাই হয়তো একটু পরে বলবেন যে আমরা তো বলেছি যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। শুনেন, একটা গণভোট হয়েছে, এই গণভোটের জন্য আমার দেশের প্রধানমন্ত্রী উনি নিজে বলেছেন গণভোটে হ্যাঁ রায় দিতে। উনি নিজে মানুষকে গণভোটে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন। যখন নির্বাচন হয়েছে, তখন এই যে বিএনপির এতগুলো ভোটার, তারা যেমন বিএনপিকে ভোট দিয়েছে, একই সাথে গণভোটেও বিএনপির ভোটাররাই কিন্তু হ্যাঁও দিয়েছে। নাহলে কি গণভোটের যেই আনুপাতিক হারটা হ্যাঁ আর নায়ের, সেটা কি এতটা হতো? তাহলে ধরেন শুধু আপনার ভোটারকেও যদি আপনি মূল্যায়ন করতে চান, সেই জায়গায়ও তো আপনাকে গণভোটের যে উত্তরগুলো, সেই উত্তরগুলোর সমাধান করতে হবে। আপনি সংস্কার পরিষদ করবেন বলেছেন 1 নম্বর দফায়, 31 দফার 1 নম্বর দফায়। দুদিন আগে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে 31 দফার অর্ধেকই নাকি অলরেডি বাস্তবায়ন হয়ে গিয়েছে। আদতে কি হয়েছে? আপনার 1 নম্বর দফায় আছে সংস্কার পরিষদ, আপনি এখন করতে চাচ্ছেন সংশোধন কমিটি। শুনেন, আবার ওই জায়গায় আসি, চলেন। সংস্কার আর সংশোধন এই দুইটা শব্দের যেই ওয়েটটা, এইটা নিয়ে অনেকে অনেক উপহাস করছে। বিষয়টা আপনাকে বুঝতে হবে। সংবিধানের 7 খ অনুচ্ছেদে, পঞ্চদশ সংশোধনীতে এই 7 খ অনুচ্ছেদ ইনক্লুড করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা আছে যে সংবিধানের যে মৌলিক কাঠামো তৈরি করা হয়েছে, এই কাঠামো আপনি কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবেন না। তাহলে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে উত্তর মানুষ আমাদের দিয়েছে, যেই কাজটা, যেই দায়িত্বটা এই সরকারের উপরে, এই যারা যতজন নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে, যাদের হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাদেরকে মানুষ যেই দায়িত্বগুলো দিয়েছে, সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর পরিবর্তন, সংবিধানের ফ্যাসিস্ট কাঠামোটাকে পরিবর্তন। তাহলে ওইটাই তো মৌলিক কাঠামো, ওইটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না সংশোধন করে। কারণ এই পর্যন্ত বহু সংশোধনী হয়েছে, আদালতে গিয়ে সেটা বাতিল হয়ে যায়। এখন সংস্কারই যে করতে হবে, এটা কিন্তু খুদ বিএনপি জানতো। আমরা তো, ধরেন আমার কথা যদি বলি, আমি তো পরে রাজনীতি করতে এসেছি। ছাত্র জনতারা যারা অভ্যুত্থান করেছে, তারা ছাত্র রাজনীতি করেছে, ভাইরা মাঠে রাজনীতি করেছেন, তাই না? কিন্তু ওনারা যখন 31 দফা লিখেছেন, সেটা তো 24-এরও আমিদামি নির্বাচনের আগে। তখনই কিন্তু ওনারা জানতেন যে এই সংবিধানের এই যে ক্যান্সার, এই ক্যান্সার নির্মূল করতে সংশোধন দেওয়া হবে না, সংস্কার লাগবে। তাহলে ওনারা কেন তখন এটা সংশোধন না লিখে সংস্কার লিখলেন? তাহলে স্বাভাবিকভাবেই সমালোচনার জায়গাটা এসেই যায়। এই বেসিক জায়গাটা থেকে নোট অফ ডিসেন্ট ছিল, ওইটা তো জুলাই জাতীয় সনদে আপনার কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। তারপরে ওই যতগুলো জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল, সবগুলো কিন্তু গণভোটের অংশ হয়নি। গণভোটের অংশ খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় হয়েছে, যেমন দুদকের বিষয়ে, হ্যাঁ, তারপরে ধরেন আপনার নারী আসন 100-তে উন্নীত করতে হবে, এই বিষয়ে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তখন গণভোট যখন হয়, এই প্রশ্নগুলো যুক্ত করে দেয়া হয়েছিল, সেইটার উত্তর মানুষ দিয়েছে। এবং আমার স্বরাষ্ট্রমন্ত্রী, দেশটা তো আমার, সরকারও আমার দেশেরই না, তো আমার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঐক্যমত্য কমিশনে বসে বলেছিলেন এই গণভোটের প্রস্তাবনা কিন্তু উনার, আমরা তো গণপরিষদ চেয়েছিলাম, রাজনীতি করতে এসে আমরা গণপরিষদ চেয়েছিলাম। কারণ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করার বা সংবিধান সংস্কার করার যে পদ্ধতি পূর্বে আমরা দেখেছি, সেই জন্য গণপরিষদ করতে হয়। কিন্তু উনি সেই গণপরিষদের দাবি থেকে আপনি সরে আসলেন কেন? হায় আল্লাহ, এই বুদ্ধিটা তো আমার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন রাজনৈতিক বুদ্ধিদীপ্ত নেতার ছিলেন, উনাকে তো আমরা বিশ্বাস করেছিলাম। উনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা গণভোট করেন, কারণ মানুষের ম্যান্ডেটটাই হইল মূল।
এখন উনার বুদ্ধি দেখেন, উনার বুদ্ধিটা শুনে, উনাকে সম্মান করে আমরা উনার কথাটা কনভিন্স হয়ে আমরা আমাদের আলোচনার জায়গায় গণপরিষদ থেকে গণভোটে আসলাম। এখন যখন জনগণ জবাব দিয়েছে, এখন তো উনি ক্ষমতায় উনার হাতে। সার্কুলার করে বলা হয় যে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী যদি ধরেন এখন প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, চীনে গিয়েছেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে, এই সময় যদি এরকম একটা সার্কুলার আসতো যে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তাহলে মেনে নিতে পারতাম। কিন্তু উনাকে যে সময়টা এইভাবে সার্কুলার দিয়ে প্রক্সি প্রধানমন্ত্রী বললে তো রাগ করে, ওটা বলতে চাই না। উনার উপরে যেই গুরু দায়িত্ব, যেই অতিরিক্ত ভার আপনারা আমার সরকারের বা উনার রাজনৈতিক দল থেকে দেয়া হয়েছে, এইটাও উনার জন্য তো একটা বার্ডেনসাম বিষয় না। এখন এত বার্ডেন উনি হয়তো না নিতে পেরে উনি সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলে, এগুলা উনার দলীয় লোকজনেরও মানে আশাহত হন। আমরা তো আশাহত হই, আমরা তো বিরোধী রাজনীতি করছি, আমাদেরকে তো পরিমাপ কোন করতে কোন হয়। জায়গায় আসলে সমস্যাটা তৈরি হচ্ছে? উনি সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে নির্বাচন হওয়ার জন্য, তখন অনেক কথা মেনে নিছি, এবং এই কথাটাই উনি যখন বলেন এই গণভোটের বিষয়ে, তখন এই 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 বুকে পাহাড় সম চাপ সৃষ্টি হয়। জি, আরেকটি বিষয় আপনার কাছে একটু স্পষ্ট করবেন কিনা, আপনি তো হয়তো মানে ওভারঅল বললেন যে জুলাই সনদ কিংবা সংস্কারের ব্যাপারে বিএনপি মানছে না, বা আপনার কাছে মনে হচ্ছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে কোনো কোনো জায়গায়। ওভারঅল না, আমি ক্লিয়ার করছি। জি প্লিজ, দুই একটি জায়গায় একটু ওনারা স্পেসিফিক বলেন। স্বৈরতান্ত্রিক আচরণ কেন করছে বলছি, কারণ ঐক্যমত্য কমিশনে সবাই মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে ধরেন ভোট হলো, ভোটে যেখানে না হয়, না এর সংখ্যা কম হয়, সেটা কি জিতে? যেটা হ্যাঁ সংখ্যা বেশি হয় সেই প্রস্তাবটাই তো জিতে, তাই না? কিন্তু যেই প্রস্তাবে উনারা না করেছেন, সেই প্রস্তাব তো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু ওই নোট অফ ডিসেন্টগুলো যেহেতু উনারা এখন ক্ষমতায় আছে, ওইটাকেই উনারা বড় করে দেখছেন। মানুষ যে জনমত দিল গণভোটের মাধ্যমে, সেটাকে উনারা নাকচ করছেন। এই জায়গাটায় হচ্ছে আমার আলাপটা। উনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন বলছেন, উনারা জুলাই জাতীয় সনদে যেই কথাগুলো উনারাই রাজি হয়েছেন, সেই জায়গাটাতে উনারা এখন থাকতে পারছেন না। উনাদের নিজস্ব লেখা 31 দফা, সেই জায়গায় উনারা থাকতে পারছেন না। তাহলে আস্থাটা কোথা থেকে থাকবে বলেন? না, আমি বলছি যে আপনি কি একটু নির্দিষ্ট করবেন কিনা, যেমন জুডিশিয়ারি, দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য কোন কোন জায়গাটা? একটা জায়গা তো বললাম, ধরেন দুর্নীতি দমন কমিশনে যেটা প্রস্তাব করা হয়েছিল যে দুর্নীতি দমন কমিশন সরকার দলীয় এবং বিরোধী দলীয় মিলে হবে। কেন? ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য। ধরেন আমি সরকার দলের, আমি একটা দুর্নীতি করলাম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা কারো বাপের ক্ষমতা আছে যে আমাকে এটা নিয়ে প্রশ্ন করবে? আমার ছেলে বা মেয়ে একটা অন্যায় করছে, কিসের স্বাধীন? এটা স্বাধীন, এইটাই হচ্ছে সমস্যা। স্বাধীনতাটাই চেয়েছিলাম, সেই স্বাধীনতাটা কি আছে? আমাকে যে নিয়োগ দিয়েছে, আমার বাপের ক্ষমতা আছে, তারে আমি প্রশ্ন করব? আমার তো চেয়ারই নড়ে যাবে। এখন দেখেন জুডিশিয়ারি, আপনার ভরসা রাখতে হবে না ওই জায়গাটাতেই তো। আপনি যদি নিয়মটা করতেন, তারপর তো আপনাকে আমি ভরসা করা শুরু করতাম। শুরুর আগেই তো আপনি গলা চিপে হত্যা করলেন। আপনি দেখেন, আমি তো বিচার বিভাগের আইন বিভাগের একটা সাথে সম্পৃক্ত আছে, আমি আইনজীবী হিসেবে কাজ করি। এইখানে পদে 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 বিচার প্রার্থীরা কতটা ভোগান্তির শিকার হয় প্রতিদিন দেখি। আমি নিজে অনেকজন, সেগুলো তো আজকে থেকে না, সেগুলো দীর্ঘদিন থেকে। এইটা কাঠামোগত পরিবর্তন না হলে কি এটা সমস্যার সমাধান হবে? এই যে স্বাধীন সচিবালয়, আমার দেশের আইনমন্ত্রী, উনাকে আমি ধরেন আমার আইন পেশা যতদিন, উনাকে আমি ততদিন দেখে বড় হয়েছে। আমি কোর্টে ওনার সাবমিশন শুনে শিখতাম। আমার দেশের অ্যাটর্নি জেনারেল, উনি একটা সময় উনার যখন পেশা জীবন শুরু করেছেন, আমার শ্বশুর সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী, উনার সাথে পেশা জীবন শুরু করেছিলেন, আমার শ্বশুরের জুনিয়র ছিলেন আমার দেশের এখনকার অ্যাটর্নি জেনারেল। কত আই ফিল প্রাউড টু সে দিস। বাংলাদেশের যতজন আইনজীবী আছেন, হাতে গোনা যদি কয়েকজন গুণী, তার মধ্যে একজন মেধাবী হচ্ছেন আমার দেশের অ্যাটর্নি জেনারেল। উনারা যখন গত বছর একটা পৃথক সচিবালয় করার কথা হয়, তখন অনেক সাধুবাদ জানিয়েছেন এবং এটাকে ওনারা প্রমোট করেছেন। এখন আপনি দেখেন, ওনারা সেইটার আইনটাই এখন বাতিল করে দিলেন। আমি একটু শুনে আসি। জনাব শরীফুদ্দিন জুয়েল বলছিলেন আস্থা রাখা যাচ্ছে না, 4 মাসেই
অনেক বিষয়ে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং যে জন্য ওনারা বিগত যে আওয়ামী লীগ সরকার তাদের সাথেই তুলনা করে ফেলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং পাশাপাশি আমার সহ আলোচক এবং আপনাকেও জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয়টা ছিল আসলে বিরোধিতার জন্যই কি বিরোধিতা কিনা, তাই না? জি। আসলে বিষয়টা আসলে এখান থেকে যেহেতু শুরু করতে যাই, দেখুন আমাদের বিএনপি সরকার গঠন হয়েছে মাত্র 4 মাস বয়স হয়েছে। তো 4 মাসের সময় আমরা অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং সেই ইতিবাচক সিদ্ধান্তগুলো কিন্তু আজকে সর্বমহলে কিন্তু প্রশংসিত হচ্ছে, যেটা স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেহেতু কখনো যে সিস্টেম যেগুলো কখনো চেঞ্জ হয়নি, বর্তমানে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সিস্টেমগুলো থেকে বের হয়ে এসে একটি আধুনিক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং দেখেন এই পর্যন্ত আমরা কিন্তু এই পর্যন্ত একটা দিনও কিন্তু শুনিনি, দেখেন যে প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ আওয়ার প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, যে উনি সরকারি প্রোটোকল ভেঙে উনি কিন্তু একজন সাধারণ মানুষের মতো উনি কিন্তু সচিবালয়ে অফিস করছেন। আজ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, রাস্তায় যানজটটা কমে আসতেছে এবং এবারে যে দেখবেন যে 17 ফেব্রুয়ারির আগে ঢাকা শহরের গড় গাড়ির গতি ছিল কত, বর্তমানে গড় গাড়ির গতি কত, দেখেন কম্পারেটিভলি কিন্তু বাড়ছে। আজকে প্রধানমন্ত্রী আজকে ট্রাফিক সিগন্যালে অন্য 8 জনের মতো দাঁড়িয়ে থেকে উনি কিন্তু আজকে ট্রাফিক সিগন্যালে কিন্তু দাঁড়িয়ে থাকতেছেন, উনি কিন্তু চলে যাচ্ছেন না। আগে প্রধানমন্ত্রী যখন কোথাও রাস্তা দিয়ে যখন যেতেন আধা ঘন্টা আগে দুই পাশে রাস্তা বন্ধ করে দেওয়া হতো। এই যে ওনার প্রথম দিন থেকে এই যে একটা ইতিবাচক একটা পরিবর্তন, সেখান থেকে এই যে প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের মাঝখানে সেটা ওটা চলে আসা, এই ইতিবাচক সিদ্ধান্তগুলা নির্বাচনী উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নির্বাচনী সে মানুষের হাতে ভোটের কালির দাগ মোছার আগে থেকেই কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনার ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সকল কিন্তু একের পর এক সেগুলো কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ কখনো কিন্তু সেটা চিন্তাও করতে পারেনি। এই যে ইতিবাচক একটার পর একটা পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। আর আমরা পক্ষান্তরে কি দেখছি, 2026 সালের 17 ফেব্রুয়ারির পরে যখন আপনার সংসদ অধিবেশন যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে দেখে যাচ্ছি যে প্রথম দিনই বিরোধী দল ওয়াকআউট করেছে, সে নজিরও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউট, তারপরে একটার পর একটা তাদের ইস্যু তুলে তাদের বিরোধিতা করা, এইগুলো আসলে এখন আমাদেরকে সে পুরনো আমাদের কিন্তু সে একটা কথা মনে হচ্ছে, সে পুরনো আওয়ামী ফ্যাসিস্টরা যখন সংসদে বসে এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করছে, এখন কিন্তু সেই বর্তমানে বিরোধী দলকেও দেখা যাচ্ছে সে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণের রাস্তায় তারা কিন্তু এখন হাঁটতেছে, তাদের কর্মকাণ্ডগুলো কিন্তু সেগুলো কিন্তু আমাদের এখন কিন্তু বলে দিচ্ছে। আমরা আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো উনি বিদেশ সফরে গিয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী। আগেকার আমরা 17 বছর বা আগে থেকে দেখিয়েছি, আগের রাষ্ট্রপ্রধানরা তো সেই ফ্যাসিস্ট হাসিনা সে আগে কোথাও চলে যেত তার দাদাদেরকে খুশি করার জন্য কিন্তু চলে যেতেন সেখানে। আজকে সেই রাষ্ট্রের প্রবল আপত্তিকে বুড়া আঙ্গুলি দেখিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আমাদের সবচেয়ে মুসলিম বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে গিয়েছেন, সফর করেছেন এবং সেই সফরটা আজকে এতটাই আজকে বিশ্ব অঙ্গনে আজকে আমাদের সেই জিনিসটা সাড়া ফেলেছে, যেটা গতকালকে আমরা দেখতে পেয়েছি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী উনি তার অফিসিয়াল ফেসবুকে সে ওনার একটা ভিডিও 2.5 মিনিটের একটা ভিডিওর সাথে সেই আমার বন্ধু মহাজাদু জানের সেই গানটা যেটা গতকালকে থেকে সারা বিশ্বে যেটা ভাইরাল হয়ে এসেছে। আমরা কিন্তু আমি অপেক্ষায় আছি যে আসলে বিরোধী দলের নেতা এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে নিয়ে কবে উনি সমালোচনা শুরু করে, এটার অপেক্ষায় কিন্তু আছি। আপনি প্লিজ পরে বলবেন আপনি। তাই যাক আমরা এগুলো এখন দেখার অপেক্ষায় আছি। ওনারা বিরোধীদের ক্ষেত্রে দেখেন সংসদে দাঁড়িয়ে গত কয়েকদিন আগে গত সপ্তাহে দেখতে পেরেছি একটি ঘটনা, গত সপ্তাহে খুব সম্ভবত খুলনাতে বিরোধী দলীয় 11 দলীয় জোটের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে বিরোধী দলীয় নেতা সেখানে উনি অত্যন্ত খুব আঙ্গুল উঁচিয়ে
খুব সরকারকে উনি খুব সমালোচনা করলেন। সমালোচনা করার পর যে একটা পর্যায়ে উনি বলতেছেন কোনটা, যে যে সংসদে গিয়ে মাননীয় স্পিকার বলতে হয়, যে সংসদে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হয়, যে সংসদে গিয়ে স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হয়, আমরা সেই সংসদে মাননীয় স্পিকারও বলবো না, প্রধানমন্ত্রী বলবো না। তো এর চেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ আর কী হতে পারে? সংসদে স্পিকারকে মাননীয় স্পিকার বলতে হবে, স্পিকারের কাজ কী? সংসদ পরিচালনা করা। স্পিকারই তো সেখানে সংসদ নেতাকেও কিন্তু সে কিন্তু সময় বেঁধে দেয় সংসদে গিয়ে, সে স্পিকারকে উনি মাননীয় স্পিকার, স্পিকারের কথা উনি শুনবেন না। কত বড় ফ্যাসিবাদী তার কথাবার্তা, তাদের আচরণে আজকে পাচ্ছি। সেখানে গিয়ে তারা এই কথাও বলতেছে, আবার পাশাপাশি সংসদে দাঁড়িয়ে যখন সংসদ নেতা প্রথম অধিবেশনের যখন উনি সমাপনী বক্তব্যে যখন উনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য যখন তাদেরকে সহায়তা যখন কামনা করে, তখন কিন্তু বিরোধী দলের সবাই কিন্তু কমিটমেন্ট দিয়ে আসলো। কমিটমেন্ট দিয়ে এসে পরে বাইরে গিয়ে দাঁড়িয়ে কিন্তু আবার বলতেছে এই সরকারকে আমরা টেনে হিসেবে না পাবো। সে ফ্যাসিবাদী হাসিনা যে কথাগুলো বলতো, সেই কথাগুলো কিন্তু বিরোধী দলের মুখে কথাগুলো কিন্তু শুনতে পাচ্ছি। জনাব শরীফুদ্দীন জুয়েল, আমি আসব, কিন্তু যে কথাটি বলছিলেন হুমায়রা নূর, যে জুলাই সনদ কিংবা গণভোটের বিষয়ে যে কমিটমেন্ট ছিল, বিএনপি কি সেই কমিটমেন্ট থেকে দূরে সরে যাচ্ছে কিনা? আমার এখানে ধন্যবাদ। আসলে আমি এই কথাগুলো, এটা আমি প্রসঙ্গে আসতাম, আপনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, এখানে দেখেন প্রথমত কথা হচ্ছে কোনটা, যে আমার আজকে সহ-আলোচক আমার প্রিয় বিজ্ঞ আইনজীবী আপু উনি একটা কথা বলেছেন। দেখেন, নাহিদ ইসলাম উনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একজন অন্যতম একজন নেতা ছিলেন। নাহিদ ইসলামের উপরে পুলিশের যেভাবে নির্যাতন হয়েছে, নাহিদ ইসলাম যেভাবে আন্দোলনের সেখানে অন্যতম একজন নেতা হিসেবে নেতা দিয়েছেন, আমরাও নাহিদ ইসলামকে কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখি, এবং বাংলাদেশের মানুষও নাহিদ ইসলামকে সেই জায়গাটাতে সম্মান দেখায়। ঠিক তেমনি পাশাপাশি দেখেন, আমি শরীফুদ্দীন জুয়েল, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। 19 জুলাই উত্তরাতে যেখানে মুগ্ধ যেদিন নিহত হয়, সেই স্পটে কিন্তু আমি ছিলাম, এবং আমার চোখের সামনে কিন্তু 4 জন মারা গিয়েছে, এবং এদের মধ্যে 2 জনকে আমি নিজে আমার হাতে তুলে দিয়ে আমি তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওই দিন আমার শরীরে কিন্তু 54টা স্প্লিটার ছিল, এখনও বেশ কয়েকটি স্প্লিটার আমার শরীরে কিন্তু আছে। আমি নিজেও কিন্তু একজন জুলাই যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছি। তো সেখানে দেখেন, আন্দোলন করতে গিয়ে রাজপথে আমরা যেভাবে গুলি খেয়েছি, যেভাবে আমরা রক্ত ঝরিয়েছি, আজকে সারা দেশে আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর নেতাকর্মী, প্রায় 2000 তারা শহীদ হয়েছে। এবং এর মধ্যে শুধু বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের বিএনপি নেতাকর্মীর সংখ্যা হচ্ছে 1000, 2000-এর মধ্যে। তো জুলাইয়ের সেই চেতনা, সেটা আমাদের মধ্যেও আছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, সেটা আমরাও কিন্তু সেটা আমরা ধারণ করি, সেটাকে আমরাও কিন্তু বুকে সেটাকে ধারণ করে আমরাও কিন্তু আগাই। এবং সেই আলোকে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে জাতীয় ঐক্য পরিষদ যেখানে গঠন হলো, জাতীয় ঐক্য পরিষদের যেখানে আপনার আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যে গঠন হলো, ঐক্যমত গঠন হলো, সেখানে ঐক্যমত কমিশনে যেখানে আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে উনি বিভিন্ন ভাষায় উনি বললেন যে উনি বিজ্ঞ। দেখেন, একটি কথা এখানে খুব, এখানে যদি এমন যদি হতো, সে ঐক্য কমিশনের বৈঠকে শুধুমাত্র এনসিপি এবং বিএনপি উপস্থিত ছিল, আর কেউ উপস্থিত ছিল না, এখানে বিজ্ঞ হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বিভিন্ন ভাষায় উনি করেছেন, উপাধি দিয়েছেন, আমি সেই প্রসঙ্গে না গেলাম, তাহলে এই কথাগুলো হয়তো বা আজকে মানুষ একটু চিন্তা করতো না। ঠিক আছে, এনসিপির ওরা ছাত্র, হয়তো বা সালাউদ্দিন সাহেবের মতো একজন বিজ্ঞ আমলা বা বিজ্ঞ একজন রাজনীতিবিদদের কাছে হয়তো বা তারা বুঝেনি। সেখানে উপস্থিত ছিল কে? বর্তমানে আগে যারা গুপ্ত ছিল, বর্তমানে বিরোধী দল, যারা এখন বাংলাদেশকে, যারা বেহেস্তের টিকিট থেকে শুরু করে যারা সারা বিশ্বের সকল টিকিট বিক্রি করে, সেই দলের নেতারাও সেখানে উপস্থিত ছিল। এবং তারা ঐক্যমত কমিশনের মধ্যে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন আমিনুল ভাই, সেখানে যতগুলা বার আপনার সেখানে বিএনপি, এনসিপি বিভিন্ন বিষয়গুলো ঐক্যমত হয়েছে, সেই দলটাই কিন্তু বারবার কিন্তু ওয়াকআউট করেছে। সেই দলটা কিন্তু ঐক্যমত কমিশনের কীভাবে সেই কাজগুলো বাধাগ্রস্ত করায়, সেই জায়গায় কিন্তু বারবার তারা কিন্তু হস্তক্ষেপ করেছে। অনেকগুলো পয়েন্ট আছে এখানে, আপু এখানে একমত হবেন যে বিএনপি, এনসিপি অনেকগুলো জায়গায় কিন্তু একমত হয়েছিল, ওই দলটার বিরোধিতার কারণে কিন্তু সেই জায়গায় কিন্তু আবার নতুন করে আবার ঝামেলা লেগেছে। এগুলো অনেকগুলো ইস্যু এরকম আছে। তারপরে সেই ঐক্যমত কমিশনের যেখানে কয়েকটি বিষয়ে যখন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, জুলাই সনদে স্বাক্ষরের আগে স্পষ্ট প্রত্যেকটা দলই যখন জুলাই সনদে যখন স্বাক্ষর করে,
কেউ তো না বুঝে না জেনে তো স্বাক্ষর করেনি। অত্যন্ত পরিষ্কার লেখা ছিল এই নোট অফ ডিসেন্টের এই পয়েন্টগুলো জাতীয় সংসদের মাধ্যমে সেইগুলোকে তখন যেগুলো পাশ করা হবে সেই জায়গাতে রেখে দেওয়া হয়েছিল। সে জুলাই সনদের সেই পয়েন্টগুলোকে যদি আজকে জুলাই সনদে সে কেউ যদি স্বাক্ষর না করতো, জুলাই সনদকে কেউ না বলতো, তাহলে নোট অফ ডিসেন্টগুলোকে কিন্তু আজকে সংসদে পাশ করার প্রয়োজন হতো না। এখানে একটা কথা বারবার বলে, আপনারা আজকে যে ভাষায় কথা বলেন না কেন আপু, আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে, জুলাই সনদ প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। মাত্র তো 4টা মাস চলে গেল। আমি এখানে বলি, জুলাই সনদকে ইতিমধ্যে এই বিরোধী দলই ইতিমধ্যে লঙ্ঘন করেছে সুস্পষ্টভাবে। তাহলে আজকে সবার আগে তাদেরকে কাঠগড়ে দাঁড় করানো হোক। লঙ্ঘন করেছে কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই। কিভাবে? জুলাই সনদে এখানে লেখা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতি হারে নারী সদস্যদেরকে মনোনয়ন দিতে হবে। জামায়াত ইসলামী দিয়েছে, আমরা তো দিয়েছি, আমি জামায়াত ইসলামের কথা বলেছি। জি, হ্যাঁ বলি, সেখানে তারা কিন্তু সেই সংখ্যানুপাত তারা কিন্তু সেটা পালন করেনি। জুলাই সনদে এখানে উল্লেখ আছে অত্যন্ত স্পষ্টভাবে, আপনি যেমন যে দুর্নীতি দমন কমিশন সরকারি দল বিরোধী দল একসাথে কিন্তু গঠন করবে, সেই দুর্নীতি দমন কমিশনের সেই জায়গাটা কিন্তু এখনো কিন্তু সেই জায়গাটা সংশোধন হওয়ার কিন্তু সুযোগ আছে, এখনো আছে। মাত্র 4 মাস হলো, মাত্র দ্বিতীয় অধিবেশন চলতেছে। আপনারা দেখুন না আপু, একটু সময় দিন না। দেখুন, সরকার 5 বছরের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি যদি খারাপ কাজ করে 5 বছর পরে জনগণ বিএনপিকে রায়ের মাধ্যমে তাকে জবাব দিবে। বিএনপি যদি ভালো কাজ করে 5 বছর পরে নির্বাচনের মাধ্যমে জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সে জবাব দিবে। সেখানে যে পয়েন্টটা বলতে নিচ্ছিলাম, সেখানে জুলাই সনদে একটি কথা অত্যন্ত পরিষ্কার লেখা আছে, সরকারি দল থেকে স্পিকার এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। সেই সনদ মেনে বিএনপি যখন বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকারের জন্য নাম প্রস্তাবনা দেয়, বিরোধী দলকে সেটা দিয়েছে, নাম প্রস্তাবনা দিয়েছে। তাহলে জুলাই সনদকে লঙ্ঘন করলো কারা? লঙ্ঘন করতেছে কারা? আজকে তারা বড় বড় স্ট্যান্ডবাজির কথা বলে। জি, আমি আসবো, একটা বিরতি নিতে হবে, এরপরে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। হুমায়রা নূর বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন, শরীফুদ্দিন জুয়েল সেগুলো প্রসঙ্গে বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করবেন, সেটি হচ্ছে যে একটি তো সাংবিধানিক দিক আপনি বললেন, সংবিধানের সংস্কার কিংবা মানে রাষ্ট্রের কাঠামোগত বিষয়, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই সরকার যে পদক্ষেপগুলো এরই মধ্যে নিয়েছে সেই জায়গাগুলোতে আপনার কাছে একদম দৈনন্দিন মানুষের জনজীবনে প্রভাব ফেলে এই ধরনের কার্যক্রমগুলোর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, সেই জায়গায় কি কোনো নেতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছেন? আচ্ছা, ভাইরা তো বলেন যে খালি সমালোচনার জন্য সমালোচনা করি, কিছু ভালো জিনিস আছে সেটাও বলছি। তার আগে ওনার একটা কথার উত্তর দিয়ে নিই। প্রথমত আমি এটা স্পষ্ট করতে চাই যে উনি যে বললেন যে আমার দেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এরকম সুন্দরভাবে সংবর্ধনা দিয়েছে, এটা নিয়ে না জানি আমরা মালয়েশিয়াকে সমালোচনা করি। ভাই, আমার দেশের প্রধানমন্ত্রী, উনি, আমার রাজনৈতিক মতবাদ আলাদা, আমি বিরোধী দল, তাই বলে আমার দেশের প্রধানমন্ত্রীকে কেউ সম্মান করলে আমার তাতে খারাপ লাগবে? আমি কি এত ব্যাককল? মানে আমার দলের মানুষজন কি বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াইলে তাদের খারাপ লাগবে? বাংলাদেশের সম্মান হইলে খারাপ লাগবে? এইরকম কেন মনে হয় আপনাদের? আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করতেছি, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী যদি সম্মানিত হয় কোথাও, এতে তো আমার খারাপ লাগারও কিছু নাই, এটা নিয়ে আমরা নেতিবাচক কথা বলারও কিছু নাই। বরং আমি খুবই খুশি যে প্রধানমন্ত্রী তার বিদেশ যাত্রা যেভাবে শুরু করেছেন, যেই রুট দিয়ে শুরু করেছেন, উনি ভারতীয় আধিপত্যের শৃঙ্খল ভাঙার পথে হাঁটা শুরু করেছেন। সেটা উনি ধরে রাখতে পারবেন কিনা, পারা উচিত, পারুক, এটাই আমরা চাই। আচ্ছা, এখন আসেন সহযোগিতার কথায়। আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমরা সরকারের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য ছায়া মন্ত্রিসভা করব। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে কিছু বললে ওনারা মাইন্ড করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আমি সবসময় বলি, ওনার মতো বুদ্ধিদীপ্ত মানুষ, মেধাবী মানুষ বাংলাদেশে অনেক কম আছে, এবং উনি খুবই উইটি একজন পার্সন। উনি দেখেন, আমরা যে ছায়া মন্ত্রিসভা করতে চেয়েছি, এই যে এনসিপি কিন্তু একটা ছায়া বাজেট প্রস্তাবনা করেছে, কিভাবে মানুষের কাছ থেকে কর আদায় করবেন সেইটার প্রস্তাবনাও কিন্তু মানুষ দিয়েছে। যে মানে যারা কর এখন দেওয়ার কথা তারা দিচ্ছে না, তাদেরকে কিভাবে করের আওতায়
তাদেরকে মানে বাধ্য করা হবে কর দেওয়ার জন্য, সেইটার প্রস্তাবনা কিন্তু এনসিপি দিয়েছে। কিন্তু বিএনপি কি করেছে, তাদের থেকে কর আদায় করার বুদ্ধি না বের করে বরং যারা করের আওতার বাইরে তাদেরকে করের আওতায় নিয়ে আসছে। একটা দুইটা সমস্যা না তো, অনেক জায়গায় অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। প্র্যাকটিক্যালস যেই বিপদগুলো হচ্ছে সেই বিপদের ভুক্তভোগী খালি বিরোধী দল বলে আমি ভুক্তভোগী হব, যারা বিএনপিতে ভোট দিছে, যারা বিএনপির নেতাকর্মী তারা ভুক্তভোগী হবে না? তারাও তো হবে। কিভাবে হচ্ছে আমি আপনাকে একটু বুঝিয়ে বলে দেখেন। আমি যখন ছায়ামন্ত্রী সভার কথা বলেছি তখন আমার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদেরকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে উনি বলেছেন উজিরে খামোখা, এই শব্দটা উনি উচ্চারণ করেছেন। তো আপনি এত মানুষকে ছোট করে যদি দেখেন, বিরোধী দল যারা করে তারাও তো জনগণের প্রতিনিধি, তাদেরকে জনগণ পাঠিয়েছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। তারা সরকারকে যদি সহযোগিতা করতে যায় আর আপনি যদি এইভাবে করে কথা বলেন, মক করেন, এরকম করে কথা বলেন, তাহলে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করবো? আপনারা তো চান আমরা আপনাদেরকে ওই করা কথাই বলি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কোন কোন জায়গায় প্রথম দিনে ওয়াকআউটের কথা ভাই বলেছে। প্রথম দিন ওয়াকআউট করছি রাষ্ট্রপতির জন্য, এই রাষ্ট্রপতি চুপ হইল শেখ হাসিনার দোসর। সে এতগুলা মানুষ যখন খুন হইতেছে সে চুপ করে নিজের বাসভবনে ঘুমায় রয়েছে, আপনারা তাকে রাখছেন কেন? আপনারা যদি ওই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তো ফিরে আসছে, তখন ওই যে 3 মাস রাষ্ট্রপতি থাকবে, ওই 3 মাসের হিসাব করে ওনারা এতদিন রাষ্ট্রপতিকে রাখছে। আপনি দেখেন অতি শীঘ্রই রাষ্ট্রপতি চলে যাচ্ছেন। এই যে আমি বললাম 3 মাস সময় পান না, এই 3 মাস ওনারা খালি হজম করছে, কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের সময় ওনাদের নিজস্ব লোককে রাখতে হবে। হিসেবটা মিলে কিনা সময় মতো পাবেন। 5 বছরের কথা ভাই বললেন তো, ভাই মানুষ 16 বছর শেখ হাসিনার অত্যাচার জুলুম সহ্য করছে, এখন আপনারা আবার 5 বছর স্বৈরাচারী কাজ কারবার করবেন, সেটা মানুষ সহ্য করবে, তারপরে ভোট দিবে। মানে মানুষকে কি, মানুষকে গিনিপিগ বাংলাদেশের মানুষ, যে একজন এসে 5 বছর জুলুম করবে, আরেকজন আর 16 বছর জুলুম করে গেছে, তারপরে আমরা সেটার উত্তর দিব কেন? এইটা যে এখন তো সেই সময় না। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকার গঠিত হয়েছে, এই সরকার তো জনগণের সরকার হওয়ার কথা ছিল। এই সরকার সবার আগে জনগণকে রাখার কথা ছিল। কোন কোন জায়গায় সমস্যা আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমি যেহেতু নারী, আমার দুঃখের কথাটা সবার আগে বলি। ভাই বুঝবেন, ভাইয়ের বিয়েতে ওনার স্ত্রীকে যেই গহনা দিয়েছেন সেটা তো ওনার স্ত্রী কিনে নাই। একসময় হয়তো ভাই যদি কোনো ঋণগ্রস্ত হন বা পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হইলো, কথার কথা, তখন এটা বিক্রি করো। স্বর্ণ, আপনি আপনার পরিবারে কাউকে কোনোদিন শুনছেন যে বিপদে না পড়লে স্বর্ণ বিক্রি করতে? স্বর্ণ মানুষ বদল করে, কিন্তু বিক্রি করে তখনই যখন মানুষ বিপদে পড়ে এবং ইমার্জেন্সি সিচুয়েশনে। আপনি জানেন স্বর্ণ বিক্রির জন্য আপনার জমি এবং স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে সেখানেও সরকার গেইন ট্যাক্স আরোপ করছে। আমি এমনি বিপদে আছি, আমি মহা বিপদে পড়ে আমার স্বর্ণ গয়না বিক্রি করতে গেছি, সেখানেও আপনি ট্যাক্স বসাই দিচ্ছেন। আপনি দেখেন মুদি দোকানদার, কনফেকশনারির দোকানদার, এরা কত কম পয়সায়, হ্যাঁ, তারা আয় রোজগার করে জীবিকা নির্ভর করে। একজন মুদি দোকানদারের জীবদ্দশা আপনি যদি দেখেন, ওইটা উনি মুদি দোকানটা কেমনে চালায় জীবন কাটায় আমি জানি না, ওটা হয়তো শুধু উনি সম্মানজনক একটা জীবিকা পরিচালনা করার জন্যই উনি ওইটুকু করেন, যে করে খাচ্ছি। সেই লোকের উপরেও আপনি এখন আজকে 16টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে এই মুদি দোকানদার, কনফেকশনারি, প্লাস্টিক পণ্য বিক্রি করো, পার্লার। আচ্ছা ঠিক আছে, পার্লার যার সুন্দর হইতে হবে, আমরা তো সময় পাই না পার্লারে যাওয়ার। হ্যাঁ, এখন যাদের সুন্দর হইতে ইচ্ছা করবে খরচ করবো, ওইটা অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু এই যে এইটার উপর আপনি কর আরোপ করলেন। সঞ্চয়পত্র কিনে কারা? জমানো টাকা দিয়ে নারীদের জন্য স্পেশাল খাত আছে সঞ্চয়পত্র কেনার। আগে সঞ্চয়পত্রের যে লভ্যাংশ সেখান থেকে 5% কর কেটে নেওয়া হতো, উচ্চ কর, এখন সেখান থেকে সরাসরি 10% কাটবে। তাহলে এই যে পদে 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 আপনি আমাকে কতভাবে কোণঠাসা করছেন। আরও দেখেন, এই যে বিদ্যুতের বিল বৃদ্ধি করলো, বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে কেন? ডক্টর জাহিদুর রহমান, আমার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি বলেছেন যে এই যে বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে সরকারের কাছ থেকে, এই প্রণোদনাগুলোর যেই মানে এটার যে ব্যাকআপ মানি প্রয়োজন, সেইটার জন্য বিদ্যুতের বিল বাড়ানোটা ছাড়া কোনো উপায় নাই। এরই সাথে ভর্তুকি দেয়া, ক্যাপাসিটি চার্জ দেওয়ার ব্যাপার, এগুলো তো আছে। এখন ক্যাপাসিটি চার্জ যে আপনার দিতে হচ্ছে, সেইটার যেই চুক্তিটা, সেই চুক্তি তো শেখ হাসিনা করে গেছিল ভারতের সাথে, সেই চুক্তি আপনি বহাল রাখলেন কেন? ঠিক আছে, এখন আপনি প্রণোদনা দিবেন নানান কার্ডের মাধ্যমে। এই যে প্রণোদনা আপনি দিচ্ছেন, তার আগে আপনি কেন এই কথাটা, এই যে এখন ভাই বড় গলায় বলতে পারছেন, হি ইজ ফিলিং প্রাউড যে সরকার এসে 4 মাসের মধ্যে উনি ওনার কমিটমেন্ট রেখেছেন। ভাই
রাষ্ট্রভাবে পরিচালনা হয় না। আপনি একটা বছর দেশের অর্থনৈতিক অবস্থা আপনি বিবেচনা করে, পর্যালোচনা করে, আপনি এই যে এখন মানে ফেব্রুয়ারিতে সরকার গঠন করেছে, জুনে আপনি বাজেট প্রণয়ন করলেন, তারপরে আপনি এই বাজেটে আপনি কিভাবে টাকাটা আপনি অ্যালট করতে পারেন ওই প্রণোদনা দেওয়ার জন্য, সেই প্রস্তাবনাগুলো আপনি আগে ট্রাই করে তারপরে আপনি পাইলট প্রজেক্ট হিসেবে এইটা আস্তে আস্তে ধরেন বাজেটটা দিয়ে বাজেটের 6 মাসের মধ্যে আপনি আস্তে আস্তে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করতে পারতেন। মিনওয়াইল আপনি অ্যাসেস করতেন। আজকে সকালেই নিপুণ আপার সাথে একটা জায়গায় দেখা হয়েছিল, কথা হচ্ছিল, বলছিল যে কিভাবে ওই যে নারীদেরকে যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে সেটা কিভাবে দেওয়া হচ্ছে, এটা অনেক পজিটিভ নেগেটিভ দিক আছে। উন্নত বিশ্বে সোশ্যাল সেফটি নেটগুলো দেওয়া হয়। এখন আপনি ধরেন আপনার মুদি দোকানদারের, আমরা প্রস্তাব করেছিলাম কি, এনসিপি থেকে প্রস্তাব করা হয়েছিল যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যেই দোকান, সেসব জায়গা থেকে শুরু করে সব জায়গার জন্য সোশ্যাল সেফটি নেটের একটা মাত্র কার্ড থাকবে, হ্যাঁ, এনআইডির সাথে সংযুক্ত থাকবে। সেইটার মাধ্যমে আপনার কার কতটুকু প্রয়োজনীয়তা সেটা নির্ধারণ করে নির্দিষ্ট জায়গায় আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন। একেবারে অত্যাধুনিক পদ্ধতি প্রস্তাবনা করা হয়েছিল। তো আপনি আমার ভালো প্রস্তাবটা তো শুনলেন না, আপনি কার্ডের উপর কার্ড দিয়ে যাচ্ছেন। এইটার সমস্যাটা কোথায় আমি বলি, কার্ডের দিকে যাচ্ছে যে একজন ব্যক্তি একটা কার্ড, তাহলে এটা যে আমি প্রস্তাব করছি, এটা যে আমি আপনার ভালোর জন্য করছি, এটা আপনি স্বীকার করেন? নিঃসন্দেহে করবেন না, অসুবিধা নাই, তাও মানুষের ভালো করেন। সমস্যাটা কোথায় কার্ডের? ঢালাওভাবে কার্ড নিয়ে সমস্যা না, নারীদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, আমি সাধুবাদ জানাই। একটা দুইটা জিনিস আমি বুঝে বলি, যেই কৃষক মনকে মন ফসল উৎপাদন করে যে সামান্য পরিমাণ টাকা পায়, আপনি কৃষকের কার্ড দিয়ে তো হবে না। আপনার কৃষকের দ্রব্যমূল্য যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, কৃষকের জমিতে যাতে পানি না উঠে, কৃষক যাতে মানে নিরাপত্তার সাথে উৎপাদন করতে পারে এবং সেটা সুন্দরভাবে বিক্রি করতে পারে, এই যে সিন্ডিকেটের আওতায় না পড়ে, সেইটার ব্যবস্থা কি নিছেন আপনি? সেইটা হচ্ছে আমার প্রশ্ন। এখন যেই কৃষক এত কষ্ট করে ফসল উৎপাদন করে যে সামান্য মূল্যে সে বিক্রি করে, মন কেমন আলু 10 টাকা 5 টাকায় বিক্রি হয়, সেই লোকের পরিবার যখন মাসে 2,500 টাকা পাবে, সে কষ্ট করে কেন এত কৃষিকাজ করবে? ধন্যবাদ। কিন্তু আমি সেই উত্তরটা পেলাম না যে আপনাদের কাছে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডেপুটি স্পিকার নেয়ার কথা, সেই সব জায়গাগুলোতে আপনারা সাড়া দেননি কেন? এটা তো অটোমেটিক বললে হবে না, এটা তো একটা মানে প্রসেস আছে। এই যে সংস্কারের এইটা তো সংস্কার প্রস্তাবনার মধ্যে ছিল, তাই না? তো এই সংস্কার প্রস্তাবনা তো সংসদে সংস্কার পরিষদ করে গৃহীত হয়ে তারপর সেইটা বাস্তবায়ন হবে। তার আগে আপনি এখন ওই যে বললাম না, মক করে বলি, ডেপুটি স্পিকার তো আছেই। স্বরাষ্ট্রমন্ত্রী যেইভাবে মক করে, আপনি তো ভিক্ষা দিতেছেন না আমাকে, আপনি ঐকমত্য কমিশনে রাজি হয়ে আসছেন, আপনি আমাকে সম্মানের সাথে এটা প্রপোজ করতেন। এটা ধরেন আমার দলকেও তো প্রপোজ করে নাই, জামাতে ইসলামকে প্রপোজ করছে, অথচ বিরোধী দল কাকে ডেপুটি স্পিকার দিবে সেটাও তো নিজেদের মধ্যে একটা ভোটাভুটি হয়ে নাহিদ ইসলামও তো হয়ে যেতে পারতো, তাই না? তো আপনি সরাসরি জামাতকে কি হিসাবে প্রস্তাবটা দিলেন? এক। দ্বিতীয় হচ্ছে জামাতের নেতৃত্বে আপনারা হয়তো সেই জন্য আমরা জামাতের নেতৃত্ব না, এনসিপি রাজনীতি করছে। হ্যাঁ, সংস্কারের রাজনীতিটা আমরা জোটগতভাবে করছি বিরোধী দল হিসেবে, ভোটও করেছেন আপনারা জোটগতভাবে। হ্যাঁ, সংস্কারের জন্য, সংস্কারের ম্যান্ডেটকে সামনে রেখে। তো এখন আপনি যে তাদেরকে এমনভাবে তাদেরকে জিনিসটা এইভাবে ওই যে রাস্তায় কুকুরকে খাবার দেওয়ার মতো বিস্কিট ছুঁড়ে দেয়া, এইভাবে করলে তো হবে না ভাই। আপনি মানুষকে সম্মানের মতোই যদি দেন, তাহলে এই যে ধরেন আপনি এখন অসম্মানিত বোধ করছেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রক্সি প্রধানমন্ত্রী বলছি, কিন্তু এইটা তো ওনার উপর আপনি এক্সট্রা বার্ডেন দিয়েছেন। যখন আমি আশা করি যে আমি আমার প্রধানমন্ত্রীকে শুনবো, তখন কথা বলে আরেকজন। জি, একটু শুনে আসি। জি, যে বিষয়গুলো বলছিলেন, যে যেসব উদ্যোগগুলো নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে, সেগুলো অনেকটা তাদেরকে ভোগান্তিও বাড়াবে এমনটা বলা হচ্ছে বাজেটে। ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে প্রথমে একটা জিনিস কথা বলি। যখন 1991 সালে বিএনপি যখন সরকার গঠন করে, বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে যখন উনি ক্ষমতা গ্রহণ করেন, ক্ষমতা গ্রহণ করার পর থেকে সাইফুর রহমান সাহেব তখন বাংলাদেশের অর্থমন্ত্রী। আসলে দেখুন, ভ্যাট শব্দটা বাংলাদেশের মানুষ কিন্তু পরিচিত ছিলেন না, এবং ভ্যাট শব্দটা মানুষের কাছে পরিচিত ছিল না বিধায় তখন কিন্তু যখন সাইফুর রহমান অর্থমন্ত্রী যখন ভ্যাট বাংলাদেশে প্রবর্তন করেন, তখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে আসলে অত্যন্ত নেগেটিভলি নিয়েছিল।
এবং তারা যত রকমের কড়া সমালোচক করে সেভাবে করেছিল। তখন সাইফুর রহমান সাহেব তখন একটি কথা, খুব ঐতিহাসিক একটা কথা কিন্তু সাইফুর রহমান সাহেব, সরি এটা 2001-এ বলেছিলেন যে আপনারা আমাকে কোট টাই পরিয়ে হাতে একটা ব্রিফকেস তুলে দিয়ে বিদেশে পাঠাবেন ভিক্ষে করানোর জন্য, আর সেই টাকা আমি আপনাদেরকে এনে দিব, আপনারা সেটা ঋণ খেলাপি করে সেই টাকা আপনারা উড়াবেন, সেটা অন্তত বিএনপি সরকার হতে দেবে না। আসলে সাইফুর রহমানের এই কথাগুলো আসলে বিএনপির সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকে বিএনপির দৃষ্টিভঙ্গি, বিএনপির মূলনীতি, সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে যেভাবে উনি গঠন করার পরে দেশ এবং দেশের মানুষের জন্য উনি যেভাবে বিএনপিকে পরিচিত করেছেন, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী হয়ে 3বারের প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে সেই পথে উনি এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বিএনপিকে সেই পথে কিন্তু পরিচালিত করছেন। দেখুন, বাংলাদেশের বর্তমানে আর্থ সামাজিক উন্নয়ন এবং বর্তমানে বাংলাদেশের কে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করানো এবং সব জায়গায় বিশেষ করে এআই টেকনোলজি থেকে শুরু করে সমস্ত জায়গাতে বাংলাদেশের মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সেই পথ করার জন্য উনি কিন্তু শুরু করেছে। একটি দেখুন, আপনারা এখানে বলার আগে এখানে আমি একটা কথা বলি, ইতিমধ্যে আজকে অথবা গতকালকে সম্ভবত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে একটি কথা বলেছিলেন যে এক সংসদ সদস্যের একটি সম্পূরক প্রশ্নের জবাবে বর্তমানে বাংলাদেশ ৭৮,০০০ মিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ। এখন বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিদেশি নির্ভরতা কমতে গেলে এবং বিদেশি যারা টাকা দিয়ে যারা বাংলাদেশের উপরে যারা লাঠি ঘোরাতে চায় সেগুলো আমাদের কী করতে হবে, আমাদের নিজস্ব আর্থিক সংস্থানের জায়গাগুলো আমাদের বের করতে হবে। সেই জায়গা থেকে এসে দেখুন, এখন আপনি যেটি কথা বলেছেন এখানে যে মুদি দোকানদের কথা থেকে শুরু করে অন্য যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দিকে কথা যেমন বলা হয়েছে, দেখুন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বাজেটে কিন্তু তাদেরকে কিন্তু অনেক ধরনের তাদের কিন্তু সুযোগ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তাদের এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় সরকারের বাজেটে কিন্তু একগুচ্ছ পরিকল্পনা কিন্তু বা সংসদে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বাজেট পেশ করে বলেছে। সেইখানে এসে একজন মুদির দোকানদার থেকে শুরু করে যে কথাটা বলেছে আজকে 16টি জায়গায় কিন্তু বলা হয়েছে, এর মধ্যে আসলে মুদির দোকানদার বা বেকারি বা বিউটি পার্লার এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সেই করের আওতায় আনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে দেখেন প্রত্যেকটা ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স করে কিন্তু বর্তমানে কিন্তু ব্যবসা করতে হচ্ছে। এখন এমন কোনো মুদির দোকানদার বা নাই যে তাদের ট্রেড লাইসেন্স খুলতে হয় না। তো ট্রেড লাইসেন্স খুলে ব্যবসাটা যেহেতু পরিচালনা করতে হচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তার কিন্তু টিন নাম্বারও কিন্তু তার থাকা লাগছে। তো তার ট্রেড লাইসেন্স আছে, তার টিন সার্টিফিকেট আছে, হয়রাস সে কর দিবে না, কর দিচ্ছে না। এই জায়গাটাতে একটা সিস্টেমের মধ্যে কিন্তু এখানে আনা হচ্ছে। এটা আজকে কার জন্য আনা হচ্ছে? আজকে আজকে আপনি শেষ করতে দেন, হ্যাঁ আপনি আবার বলবেন, আপনি আবার বলবেন না, ঠিক আছে। সেই জায়গাতে এসে কিন্তু এই এখানে আপনার সে ভ্যাট যেটা বললেন যে সেই জায়গাতে এসে এখন দেখেন করের কথা বলা হয়েছে, ভ্যাটের কথা বলা হয়নি। সেই জায়গাতে এসে আমরা কিন্তু আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেই জায়গাতে আমরা বাংলাদেশকে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ যেন বাংলাদেশের উপরে যেন আর বোঝা হয়ে যেন না দাঁড়ায়। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আমাদের উপরে কিন্তু অটোমেটিক্যালি আমাদের উপরে কিন্তু তারা কিন্তু চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার নাই, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই চাপানো জিনিসগুলো কিন্তু আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সেই জায়গাতে আমাদের কিন্তু এগুলো বই বাড়ানো হচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণের রাস্তার জন্য যেহেতু বর্তমানে আমাদের বিএনপি এই সরকারের আমলে এই প্রথম বাজেট, এবং সেই প্রথম বাজেট থেকে বাংলাদেশের যেমন প্রতিটা জায়গা থেকে দেখুন আজকে সমালোচনার কথা বলছে, আজকে প্রতিটা দেখেন বাজেটে অন্যান্য বছরের বাজেটে কি হতো আমরা সবগুলো দেখে যেটা অভ্যস্ত হয়েছি, গত 17টি বছর দেখে অভ্যস্ত। বাজেট হওয়া মানে পরের দিন থেকে প্রত্যেকটা জিনিসের জিনিস কিন্তু আকাশচুম্বী কিন্তু বাড়া। এই বাজেট হওয়ার পরে কিন্তু কোনো জিনিসের দাম কি আকাশচুম্বী হয়েছে? হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় উনি সরকার গঠন করার পর থেকে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেখেন সারা বিশ্বে আমেরিকা ইরানের যুদ্ধের যে প্রভাব সারা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল করে দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বের কারণে কিন্তু দেখেন বাংলাদেশের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বাড়েনি। এট এ টাইমে রমজান মাসে জিনিসের নিত্য প্রয়োজনীয় দাম আমরা এই আলোচনায় আবার যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। হুমায়ুন নূর, আমি খুব সময় পাবো না, একেবারে শেষের দিকে আছি আমরা এই পার্টে। দলীয়করণ কিংবা অন্যান্য বিষয়গুলো নিয়েও অনেক কথাবার্তা আছে, সেই ব্যাপারে কি আপনাদের খুব বেশি আছে না মনে হচ্ছে যে যেই সব জায়গায় প্রবলেম হয়েছে সরকার সাথে সাথে সেগুলো অ্যাড্রেস করেছে এবং সেই সব জায়গাগুলো দূর হয়েছে? আপনার কাছে কি মনে হয় আগের চেয়ে? আচ্ছা, প্রথমেই বলে নেই যে ধরেন আমাকে গতকালই একটা জায়গায় ইন্টারন্যাশনাল একটা মিডিয়া জিজ্ঞেস করছিল যে এই যে দেশে ধর্ষণের হার এত বাড়ছে, এটা কি বিএনপি সরকারের দোষ কিনা। আমি স্পষ্টভাবে বলেছি, এখনো বলছি, ঢালাওভাবে আমি সরকারকে সবকিছুর দোষ দিতে চাই না। এখন সর্ষের মধ্যে যদি ভূত থাকে, এই ভূত আপনাকে বের করতে হবে। আপনার দলের আমার প্রধানমন্ত্রী যেখানে বলছে যে আমার সাথে যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, তাদের সাথে আমি প্রতিশোধ পরায়ণ হতে চাই না, সেই মেসেজটা কি আপনাদের কাছে ক্লিয়ার? মানে আমি এটা বলতে চাচ্ছি না, উনার যে উদারপন্থী আচরণ বা উনার যে সহজ স্বাভাবিক আচরণ, এই আচরণ তো আপনারা অ্যাডপ্ট করতে পারতেছেন না। আপনারা 4টা ইউনিয়নের নাম, ওই ইউনিয়নগুলোতে যতগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই, স্কুল কলেজের নাম সব নিজের বাপদাদা 14 গোষ্ঠীর নাম করে ফেলছেন। তারপরে প্রধানমন্ত্রী, কেন প্রধানমন্ত্রীকে এত ছোট একটা বিষয় ইন্টারফেয়ার করতে হবে? উনি রাষ্ট্র চালাবেন না, আপনি আপনার ইউনিয়নের সমস্যার সমাধান করবে? হোয়াট ইজ দিস? হ্যাঁ, আপনি কি আপনার প্রধানমন্ত্রীর কথা মানতেছেন? প্রধানমন্ত্রীকে আপনি ফলো করতেছেন? তাইলে আবার দেখেন এই যে আমলাদের অত্যাচারে কোনো মন্ত্রী এমপি কেউ নিজের এলাকায় শান্তিতে কাজ করতে পারতেছে না। এই আমলারা তো ওই যে স্বৈরাচারের ছায়া। আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন, কেউ কার এলাকায় আমলাদের যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। এই আমলাদের কাছে গেলে তাদেরকে বলতে হবে স্যার। এই আমলারা হইল গণপ্রজাতন্ত্রী, তাদের প্রজাতন্ত্রের কর্মচারী, তাকে আমার স্যার বলতে হবে কেন? আমি এসিল্যান্ড অফিসে গেছি, এসিল্যান্ড এখন না, শেখ হাসিনার আমলে, হ্যাঁ, এসিল্যান্ড অফিসে গেছি, আমি সালাম দিয়ে বললাম ভাই আমি অ্যাডভোকেট হুমায়ুন নূর। বলে আপনি আমাকে ভাই বলতেছেন কেন? মানে তাকে আমার স্যার বলতে হবে? তুই হইলি গণতন্ত্রের চাকর। আমি তাকে অসম্মান করতে চাই না, কিন্তু সে যখন আপার হ্যান্ড নিতে চায় তখন তাকে তার জায়গাটা মনে করে নিতে হবে। আমি একজনের কথা বলছি না, ওইটাই আমি বললাম যে ধরেন আমি আমার পেশা থেকে একজনকে সার্ভ করি, আমি যাকে সার্ভ করি উনি আমাকে সম্মান দেয়, এই সম্মানটা তো অটোমেটিক আসবে। আপনি জোর করে আদায় করতে চাবেন কেন? আপনাকে আমার স্যার বলতে হবে কেন? আপনাকে ভাই বলে আমি সালাম দিচ্ছি, আপনার সম্মান হয় নাই? তো এই যে তারা শুধু কি আমার সাথে এরকম করছে, তারা চেষ্টা করে মন্ত্রী এমপিদেরকেও স্যার বলায় নিতে, এরকম একটা অবস্থা, আপনি জানেন? তাহলে এই যে শস্যের মধ্যে ভূত, এগুলো সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সরকারের যে বৈদেশিক ঋণ কমানোর কথা ভাই বলছিলেন, সেইটার পরিকল্পনা, এই পুরো এন্টায়ার বাজেট যেটা করছে এটা পুরোটাই মানে ঋণ নির্ভর বাজেট। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের কথা যেটা বললেন ভাই, তেলের দাম বাড়ার কারণে এবং বিদ্যুতের দাম বাড়ানোর কারণে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম যেইভাবে, সবকিছুর দাম যেভাবে বাড়ছে, বাসা ভাড়া থেকে শুরু করে, ভাই মনে হয় বাজারে যান না, এই কারণে ভাই শুনে আসি। শরীফুদ্দিন জুয়েল, সরষের মধ্যে ভূত, সেটি তাড়াবেন কিভাবে? যেটি বলছে যে প্রশাসন কিংবা অন্যান্য জায়গায় বিগত সরকারের লোকজন, তা ওনার ভাষায় সে কথাই উনি বলতে চেয়েছেন। ভূত তাড়ানোর ঔষধ বিএনপি ভালো করে জানে, কিন্তু বিএনপির প্রতি তো আস্থা রাখতে পারছে না। বিএনপি খুব ভালো করে জানে সর্ষের মধ্যে ভূত থাকুক আর ভূত যেখানেই থাকুক কীভাবে ভূত তাড়াতে হয় সেটা খুব ভালো করে জানে। এবং আমাদের বিএনপি চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা ইতিমধ্যে কিন্তু প্রতিটা জায়গাতে ওনার কর্ম দেখাতের মাধ্যমে কিন্তু একটার পর একটা উনি কিন্তু বাংলাদেশের মানুষকে, উনি যে পজিটিভ মাইন্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিজ ফার্স্ট ডে, উনি যে একটা পজিটিভ মাইন্ড নিয়ে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য উনি কাজ করতে চান, উনি প্রথম স্টেপ থেকে কিন্তু সে পজিটিভ জিনিসটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। এবং এখন পর্যন্ত আমাদের সংসদে এবং সংসদের বাইরে যে বিরোধী দল যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সে পজিটিভ জিনিসগুলো এখন তারা কিন্তু সমালোচনার জায়গা তারা এখনো কিন্তু খুঁজে পায়নি। তারা বিভিন্ন জায়গায় হয়তো বা দেখা গেছে আমাদের বিভিন্ন জায়গাতে তারা একটার পর একটা সমালোচনা করছে। এখন আমি এখানে একটা জিনিস আপুকে একটু কারেকশন করে দিতে চাই, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে উনি জাহিদুর রহমান সাহেবের যে কথাটা এখন বলেছেন, ভিডিও আছে দেখাবো, আমি আপনাকে বলি আপু, দেখেন জি প্লিজ। বিদ্যুতের দামটা কেন বেড়েছে? বাংলাদেশের 80% না সরি মনে হয় 90% বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে জ্বালানি তেল নির্ভর। বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম যেখানে আপনার রেকর্ড পরিমাণে বেড়েছে, খুব সঙ্গত কারণেই
কিন্তু বিদ্যুতের দাম কিন্তু সরকার কিন্তু বাড়াতে কিন্তু বাধ্য হয়েছে। জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে সেটা বৃদ্ধি হওয়ার কারণে হয়তোবা জ্বালানির তেল যদি এখন যেহেতু আমেরিকা ইরানের একটা সমঝোতা চুক্তি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, সেই চুক্তি যদি বাস্তবায়নের কারণে তেলের দাম যদি সেখানে যদি কমে অবশ্যই হ্যাঁ, এবং সেখানে দেখবেন যে হয়তোবা সে বিদ্যুতের দামটা কিন্তু কমবে। আরেকটা জিনিস বলি, দেখেন এই যে একটার পর একটা কিন্তু এখানে আমাদের আপু একটা কথা, আপনার যে কার্ডগুলো নিয়ে ওনারা যে কথাটা বলেছেন প্রণোদনা, আসলে এখানে প্রণোদনা বলে তো কোনো শব্দ নাই। এখানে কার্ড, ফ্যামিলি কার্ড, এটা কি কোনো একটা প্রণোদনার মধ্যে পড়ে না কৃষক কার্ড সেটা একটা প্রণোদনার মধ্যে পড়ে? সে কার্ডের বাজে সামাজিক নিরাপত্তা বেষ্টিত একটা সরকার একটা আলাদা একটা প্রত্যেকটা গভর্নমেন্টের একটা আলাদা একটা বাজেট থাকে। সেই বাজেটের টাকা থেকেই কিন্তু আগে সেই টাকাগুলো বিভিন্নভাবে বিভিন্ন খাতে ব্যয় করা হতো। এখন সেই টাকাটা কেটে কিন্তু আজকে সেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে কিন্তু সামাজিক নিরাপত্তার এই জায়গাগুলো থেকে সে টাকা, ওইটাই আমি বলছি যে এটা আপনি দিতেন কিন্তু আগে বাজেটটা অ্যালট করে তারপর দিতেন, বাজেটটা অ্যাসেস করে দিতেন। আমি দিতে তো আমার জনগণ সুবিধা, আমার জনগণের প্রয়োজন। এখন এখানে আরেকটা কথা বলি, আমাদের আসলে মেন্টালিটি সব জায়গা থেকে একটা কোন জায়গা থেকে আগে বের হইতে হবে জানেন? আমরা ওই যে বললাম না যে গত সপ্তাহে দেখেছি যে বিরোধী দলীয় নেতা খুলনাতে গিয়ে সে সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার বলতে তার এখন সম্মানে লাগে, উনি মাননীয় স্পিকার বলতে চান না, তো ভালো কথা। উনি আবার সেই বিরোধী, হ্যাঁ সেই উনি বলতে সেটা জনসভায় বলেছেন, প্রথমগুলো পত্রিকায় আজকে আপনারা দেখতে পারবেন। সেই জায়গাতে এসে ওনারা বাইরে এসে এবারে বক্তব্য দেন, আবার সেই বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে কিন্তু আবার ওই তো ওনার অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু ওয়াশিং মেশিন এবং হলো ওভেনও কিন্তু চান। আসলে ওই দ্বৈত নীতি থেকে বের হয়ে দ্বৈত নীতি থেকে বের হয়ে এসে বের হয়ে আসুন, শুল্কমুক্ত গাড়ি সুবিধা, রেয়াত সুবিধা চাচ্ছেন, ওয়াশিং মেশিন চাচ্ছেন, তারপর এটা কি বলে ওভেন চাচ্ছেন, ওই জায়গা থেকে আসুন, এসে বের হয়ে আসুন। দেখেন এই পর্যন্ত আপনার একটা কথা যেটা বললেন যে হ্যাঁ 16 বছর 17 বছরে হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে পিষ্টে মেরেছে, বাংলাদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন জুলুম চালিয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, প্রতিটা জায়গায় বাংলাদেশের মানুষকে যেখানে নির্যাতিত হয়েছে, আজকে 4টি মাসে এমন একটি জায়গাও কি আপনারা পেয়েছেন? সেভাবে কিন্তু বিএনপির মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে না। মাত্র 4টা মাস গেছে, আপনারা সময় যেতে দিন, দেখতে দিন, পর্যালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, দেশ গঠনের জন্য আসুন সবাই একসাথে মিলে কাঁধে কাজ করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক 18 সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি 18 বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।